আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু সালেহ, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমি একাদশ শ্রেণীর পরবর্তী শাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আজকের পাঠ শের বাংলা একে ফজল হকের কৃষিক্ষেত্রে অবদান। তোমরা লক্ষ্য করো, তার জন্ম ২৬ অক্টোবর ১৮৭৩ বরিশাল জেলার রাজাপুর উপজেলার সাটুরিয়া গ্রামে নানার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। রাজাপুর উপজেলা, যেটা বর্তমানে এটি ঝালকাঠি জেলার অন্তর্ভুক্ত। তার মৃত্যু ২৭ এপ্রিল ১৯৬২ সাল। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। বিশেষ কৃতিত্বের সাথে বরিশাল স্কুল থেকে প্রবেশিকা এবং প্রেসিডেন্সি স্কুল থেকে এফএ পাশ করেন। পরবর্তীতে রসায়ন, পদার্থ ও গণিতে একই সাথে অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৮৯৫ সালে গণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৮৯৬ সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০০ সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসাবে ওকালতি শুরু করেন। পরে ১৯০৬ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। তিনি চাকরির ধর্মবাধা নিয়ম তার ভালো লাগতো না। পরে চাকরি ছেড়ে দিয়ে পুনরায় আইন পেশায় ফিরে আসেন। তার আকর্ষণীয় সাহসিকতার জন্য বাংলার মানুষ তাকে শেরে বাংলা বা বাংলার বাঘ উপাধি দিয়েছিল। রাজনৈতিক জীবন: ১৯১২ সালে মুসলিম লীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি। ১৯১৩ সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯১৮ সালে একই সাথে তিনি নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯২৪ সালে প্রাদেশিক মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯২৯ সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন, যা পরবর্তীতে কৃষক প্রজা পার্টি নাম ধারণ করে। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব পেশ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্ত ফ্রন্টের অন্যতম নেতা হিসেবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো, শের বাংলা একে ফজল হকের কৃষিক্ষেত্রে অবদান। শের বাংলা একে ফজল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের একজন মেধাবী, ব্যক্তিত্ববান ও দূরদৃষ্টি সম্পন্ন জাতীয়তাবাদী নেতা। একে ফজল হকের রাজনৈতিক শক্তির উৎস ছিল এদেশের কৃষক সমাজ। কৃষক দরদী এই নেতা দূরদৃষ্টি দিয়ে অনুভব করতে পেরেছিলেন যে বাংলাদেশ এবং বাঙালির উন্নতি নির্ভর করে কি অর্থনৈতিক উন্নতি তথা কৃষক সমাজের ভাগ্যের উন্নতির উপর। অবহেলিত কৃষকদের উন্নতির জন্য তিনি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেন। ১. কৃষি ঋণ আইন প্রণয়ন। শেরেবাংলা একে ফজল হক ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন। বাংলার অসহায় কৃষকদেরকে সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করতে সচেষ্ট হন। ২. কৃষক প্রজা আন্দোলন। অবহেলিত ও অশিক্ষিত কৃষকদেরকে রাজনৈতিক দিক থেকে সচেতন করে তোলার জন্য তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে কৃষক প্রজা আন্দোলন গড়ে তোলেন। ৩. ঋণ সালিসি বোর্ড গঠন। ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করে কৃষকদের ঋণ ভার লাঘব করার চেষ্টা করেন। ৪. নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন। শেরেবাংলা একে ফজল হক কৃষকদের ভালোবাসতেন, এজন্যই তিনি কৃষকদের সংগঠিত করতে ১৯২৯ সালে রাজনৈতিক দল গঠন করেন এবং তিনি এই দলের নামকরণ করেন নিখিল বঙ্গ প্রজা সমিতি। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্য এই দলের দরজা উন্মুক্ত ছিল। ৫. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন। ১৯৩৮ সালে মূলত তারই উদ্যোগে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। এর ফলে
ভূমির উপর প্রদার সত্ত্ব প্রতিষ্ঠিত হয়। এই আইনের আলোকে 1950 সালে জমিদারি দখল ও প্রদান সত্ত্ব আইন পাস হয় এবং জমিদারি প্রথার উচ্ছেদ হয়। উপসংহার: ডালভাতের রাজনীতির প্রবক্তা, বাঙালির হৃদয়ের একান্ত আপনজন, কৃষক প্রজা আন্দোলনের কল্যাণ সাধনের অক্লান্ত সংগঠক, বাঙালি জাতীয়তার অগ্রদূত এবং মানবতাবাদী ও অসাম্প্রদায়িক মহান এই নেতা বাঙালির হৃদয়ে চির অমর হয়ে আছেন এবং থাকবেন। শেরেবাংলা ফজলুল হক আজ আমাদের মাঝখান দিয়ে বিদায় নিলেও তিনি বেঁচে আছেন, থাকবেন বাঙালির মনের মণিকোঠায়। ছাত্রছাত্রী আছে এটুকুই, তোমরা এখন লক্ষ্য করো ডালভাতের রাজনীতির প্রবক্তাকে। জমিদারের প্রথা কখন উচ্ছেদ হয়? ডালভাতের রাজনীতির প্রবক্তা হলেন শেরেবাংলা ফজলুল হক। জমিদারি প্রথার অবসান হয় 1950 সালে। শেরেবাংলা ফজলুল হক গঠিত রাজনৈতিক দলের নাম। এটি 1929 সালে প্রথমে নিখিল বঙ্গ প্রজা সমিতি নাম দেন, পরে 1936 সালে এটির নামকরণ করেন কৃষক প্রজা পার্টি। প্রিন্স সালিসি বোর্ড গঠন করেন শেরেবাংলা ফজলুল হক। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় পড়াশোনা করবে, এই টপিকটি পড়ে নিবে, কৃষকদের উন্নয়নে শেরেবাংলা ফজলুল হকের অবদান। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।